প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি রাখাইনে মানবিক করিডোর, বহুজাতিক যুদ্ধের মূল ভূখণ্ড হচ্ছে বাংলাদেশ। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রসঙ্গটা নিয়ে আলাপ করবার আগে চলুন আপনাদের বহুল শোনা একটি বক্তব্য শুনে আসি। এর পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব, ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলের একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই, এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই। কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে, আমি জানি। কিন্তু আমি এটা পাত্তা দিই না, সোজা কথা। আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতার পর নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত। দেশের মানুষ হচ্ছে আবার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। প্রথম কথাটি হচ্ছে যে শেখ হাসিনার আমলের কথা তিনি বলেছেন যে নির্বাচনই হতে দেবে না, অর্থাৎ শেখ হাসিনার সময় নির্বাচন হতে দেবে না। সেটি এখন বাস্তবে রূপ লাভ করছে। এই যে বর্তমানে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারটির সময় আপনারা বুঝতে পারছেন যে 9 মাস চলে গেছে, আপনারা নির্বাচনের কোনো নামগন্ধ শুনতে পাচ্ছেন না, শুধুমাত্র একটি মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। আদৌ বাংলাদেশে নির্বাচন হবে কিনা প্রতিনিয়ত সন্দেহ ঘনীভূত হচ্ছে। সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য আল জাজিরায় প্রকাশিত গত রোববারের বক্তব্যটা কি ছিল? ডক্টর ইউনূস বলেছেন যে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। কোন মানুষ মনে করে আসলে? এরপরে শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন এয়ারবেস ঘাঁটি, তাহলে কোনো অসুবিধা নেই। তিনি সাদা চামড়ার কথা বলেছেন। সেই সাদা চামড়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডিপ স্টেট, খ্রিস্টান রাষ্ট্র, আরাকান রাজ্য, ভারতের মণিপুর ও মিজোরামের কিছু অংশ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি খ্রিস্টান রাজ্য করবার একটা পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আমেরিকার এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেননি বলেই তিনি আজ ক্ষমতাচ্যুত, তিনি আজ দেশ ছাড়া। বসানো হয়েছে একটি পুতুল সরকার। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের সময় আমার বড্ড মনে পড়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কথা। সিরাজউদ্দৌলার পতন এবং শেখ হাসিনার পতন আমি খুব মিল খুঁজে পাই। শেখ হাসিনার শক্তি, সামর্থ্য, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সব ছিল, কিন্তু সেনাবাহিনীর একটি বিপদগামী অংশ শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। এবং শেখ হাসিনা অবশেষে নিরুপায় হয়ে দেশ ছেড়ে বিমানে উঠে নিরাপদে আশ্রয় নিয়েছেন। ঠিক একইভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনটাও এমনই হয়েছিল। সিরাজউদ্দৌলার 50,000 সৈন্য ছিল, বিপক্ষ শক্তির ছিল মাত্র 3,000 সৈন্য। শুধুমাত্র ষড়যন্ত্রের কারণে সিরাজউদ্দৌলার পতন হয়েছে। এবং 23শে জুন 1757 সালে সিরাজউদ্দৌলার যখন পতন হলো, নিরুপায় হয়ে তিনি তার রাজধানীর মহলে চলে যান, হীরাঝিলে গিয়ে স্ত্রী কন্যাকে নিয়ে তিনি সড়ক পথে ভগবানগোলায় গিয়ে নৌপথে পাটনার উদ্দেশ্যে যাত্রা করেন।
পাটনার নায়েব নাজির রামনারায়ণের সাথে তিনি ঐক্যবদ্ধ হয়ে আবারও সৈন্য সামন্ত সংগ্রহ করে তিনি আবারও এই ইংরেজ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, এই উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন। কিন্তু বিধিবাম পথিমধ্যে তিনি অ্যারেস্ট হন এবং মাত্র 10 দিনের মধ্যে 3 জুলাই সিরাজউদ্দৌলার মৃত্যু ঘটে, সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। কিন্তু এই বিচারে শেখ হাসিনা বেঁচে আছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। আমি যেটি বলছিলাম যে শেখ হাসিনার পতন ঘটিয়ে একটি পুতুল সরকার বসানো হয়েছে। এই পুতুল সরকার মার্কিন ডিপ স্টেটের একের পর এক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং এজেন্ডা বাস্তবায়ন করার একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা শুনলাম গত রোববার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে বললেন যে আরাকান রাজ্যকে একটা মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা কি কারণে নিয়েছে? জাতিসংঘ প্রেসক্রিপশনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে এই মানবিক করিডোরটা দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে মায়ানমারের আরাকান রাজ্যে মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে, সেখানে দুর্ভিক্ষের অবস্থা দেখা যাচ্ছে, সেখানে ত্রাণ এবং নানা কিছু সাহায্য পাঠানোর জন্য এই মানবিক করিডোর। এটি আসলে একটি সামরিক সরঞ্জামাদি পাঠানোর একটা করিডোর। আরো দেখুন যে এই সরকার একটা গাল গল্প ফেঁদেছে দীর্ঘদিন যাবত যে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে, কিন্তু সত্যিকার অর্থে আপনারা কি দেখছেন? এরই মধ্যে দেখলেন গত শনিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে লক্ষাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এই অবস্থা যদি হয় তাহলে এই সরকার যে বলল যে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে, এটি কি সত্য? আপনি কি সত্য বলে মনে করেন? এবং শুধু তাই নয়, জাতিসংঘ চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারকে যে রোহিঙ্গাদের জন্য নতুন আবাসন তৈরি করতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা গভীর খাদে পড়ে গেছে বাংলাদেশ। আর অন্যদিকে আপনারা দেখছেন যে মার্কিন তৎপরতা কিভাবে বেড়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত মার্চে মার্কিন প্যাসিফিক আর্মির ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভায়েল বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশ সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করে গেছেন। এই সাক্ষাতের প্রধান উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশ দিয়ে আরাকান রাজ্যে একটি করিডোর দেওয়া। এরপরে এই মধ্য এপ্রিলে আপনারা দেখলেন 2 জন মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর, এবং সেই সফরে এসে যোগ দিয়েছিলেন মিয়ানমারে মার্কিন রাষ্ট্রদূত যিনি আছেন, তিনি এসে যোগ দিয়েছিলেন। এবং তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত অক্টোবরের 15 থেকে 25 বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। এই সফরটিও এই পুরো পরিকল্পনার একটি অংশ। এছাড়া গত 20 এপ্রিল ডিজিএফআই এর ডিজি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এই সফরটির উদ্দেশ্য হচ্ছে এই যে আরাকান আর্মির সাথে যে বাংলাদেশের যৌথ কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের আপডেট জানানো। একটি পুতুল সরকারকে পেয়ে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যা খুশি তাই করে নিচ্ছে এবং বিনিময়ে এই সরকারের পক্ষ থেকে নতুন নতুন সবক বের হচ্ছে যে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। এই সরকার কি নিজে ইচ্ছায় স্বেচ্ছায় ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে পেছনে যদি নেপথ্য কোনো শক্তি না থাকে? যে আরাকান আর্মির পেছনে যদি নেপথ্য শক্তি না থাকতো তাহলে মায়ানমারের সরকারি বাহিনীর সাথে যুদ্ধ করে টিকে আছে এবং একের পর এক এলাকা দখল করছে। ঠিক তেমনি ইউনূস সরকার নেপথ্য শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকেই মনে করছে। আমরা বলে থাকি বা আমরা বলতাম যে জো বাইডেন সরকার ইউনূস সরকারকে বসিয়েছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির চেঞ্জ হয় না। আগের সরকার যে পলিসিটা মেক করে যায় সেই পলিসিটা পরের সরকার টেনে নিয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প সরকার সেই কাজটি করছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে নিয়ে যে ষড়যন্ত্রের জাল বুনছে, এতে করে বিশেষ করে ভারত এবং চীন এবং সঙ্গে রাশিয়া কি ছেড়ে দেবে? নিশ্চয়ই নয়, কারণ ভারত এবং চীনের মিয়ানমারের সাথে খুব নিবিড় একটা স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িয়ে আছে। ভারত এবং চীনের স্বার্থ কিভাবে আছে মিয়ানমারের বা বিশেষ করে আরাকান রাজ্যের উপর সেটি বলি। সেটি হচ্ছে যে আরাকান রাজ্যের 17টি শহরের মধ্যে ইতিমধ্যে 14টি শহর আরাকান আর্মি দখল করে নিয়েছে। বাকি 3টি অদখলকৃত শহরের মধ্যে 2টি শহরে ভারত এবং চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জোরালোভাবে আছে।
অদখলকৃত বাকি 3টি শহরের একটি হচ্ছে সিতোয়ে। এই সিতোয়েতে ভারত কালাবান মাল্টিমোডাল ট্রানজিট করে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে। কৌশলগত কারণে এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অন্যদিকে আরাকানের আরেকটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কিয়াওকপুর বন্দর শহর। এই কিয়াওকপুর বন্দর দিয়েই চীন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রবেশ করে। অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে চীনের জন্য এই কিয়াওকপুর বন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই বন্দর ক্ষতিগ্রস্ত হলে চীন অর্থনৈতিক ও সামরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। চীনের নিজস্ব কোনো জ্বালানি নেই। মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আমদানির জন্য এই কিয়াওকপুর বন্দর চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। চীন এই কিয়াওকপুর বন্দর অঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আরাকান আর্মি বাংলাদেশ ও আমেরিকার সাহায্য নিয়ে ভারতের গুরুত্বপূর্ণ সিতোয়ে শহর এবং চীনের গুরুত্বপূর্ণ কিয়াওকপুর একই সাথে মানঅং অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ আরাকান রাজ্যের যে 17টি শহর, সেই 17টির যে বাকি 3টি শহর অদখলকৃত আছে, সেই শহরগুলো দখল করবার জন্য একটা বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্যই এই তৎপরতা চালাচ্ছে। এই তৎপরতার জন্যই বাংলাদেশের সাম্প্রতিক আপনারা যেটি জানতে পেরেছেন যে বাংলাদেশ সরকার মানবিক একটা নাম দিয়ে একটা করিডোর দিচ্ছে, যে করিডোর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বাংলাদেশের এই করিডোর দিয়ে ব্যবহার করে আরাকান আর্মির হাতে পৌঁছানো যায় এবং বাকি যে 3টি শহর অদখলকৃত আছে সেই শহরগুলো যাতে খুব সহজে দখলে নেওয়া যায়। অন্ততপক্ষে এই ধারণাটা আপনাদের পরিষ্কার যে আরাকান রাজ্যে বিশেষ করে 2টি শহরকে কেন্দ্র করে ভারত এবং চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থ জড়িত আছে। সিতোয়াতে ভারত এবং কিয়াওকপুর বন্দরকে কেন্দ্র করে চীন তার বাণিজ্য সাম্রাজ্য গড়ে তুলেছে এবং এই 2টি শহর হচ্ছে এই আরাকান রাজ্যের ভেতরে। প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই আরাকান রাজ্যটা দখল করতে চাচ্ছে বা এই অঞ্চলটা দখল করতে চাচ্ছে? এর কারণটা হচ্ছে চীনের কর্তৃত্ব খর্ব করা। একই সাথে চীনের কর্তৃত্বই শুধু খর্ব হবে না, এখানে ভারতের কর্তৃত্ব খর্ব হবে। আজকে বাংলাদেশ যে এই যে মানবিক করিডোরের নামে যে করিডোর দিচ্ছে, এই করিডোরের কারণে বাংলাদেশ কিন্তু চীনের কাছে, ভারতের কাছে কালার হয়ে যাবে এবং কালার হয়ে যাবার কারণে ভারত এবং চীন তাদের অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ যে এই যে আরাকান আর্মিকে সহযোগিতা করছে, এই সহযোগিতা করবার দায়ে বাংলাদেশ কিন্তু কালার হয়ে যাবে। এতে করে চীন এবং ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে এবং বাংলাদেশ যদি এই অঞ্চলের বহুজাতিক যুদ্ধের মূল কেন্দ্রে পরিণত হয় আগামী দিনে, তাহলে অবাক হবার কিছু থাকবে না। শেখ হাসিনা বহু আগে থেকে এই ষড়যন্ত্রগুলো বুঝতে পেরে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন ভারত, চীন, আমেরিকার কাউকে না দিয়ে বরঞ্চ কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, বাংলাদেশ সেনাবাহিনীর নেভাল ঘাঁটি নির্মাণ, সাবমেরিন ক্রয়, জাপানের সহযোগিতায় নিজস্ব সমুদ্র বন্দর তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে সব চেষ্টা বিলীন হয়ে যেতে বসেছে। নবাব সিরাজউদ্দৌলা যেমন দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন, তার মাত্র 14 মাসের শাসনকালে তিনি দেশপ্রেমের একটা অন্যতম নিদর্শন রেখেছিলেন, ঠিক তেমনি বিশেষ করে লাস্ট 15.5 বছরে শেখ হাসিনা বাংলাদেশের জন্য যা করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কাজগুলো করেছেন তা নজিরবিহীন। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে। নবাব সিরাজউদ্দৌলার কথা আজও স্মরণ হয় বাংলার আকাশে বাতাসে, শেখ হাসিনার কথাও বাংলার আকাশে বাতাসে আজীবন স্মরণ হবে। আমরা জানি না এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি। বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে, সেই রাজনৈতিক দলগুলোরও আসলে জোরালো ভূমিকা দেখছি না। জানি না এই রাজনৈতিক দলগুলো এই ষড়যন্ত্রের সাথেও যুক্ত কিনা। যেমন এই যে মানবিক করিডোরের প্রেক্ষিতে অবশ্য জামাত প্রতিক্রিয়া জানিয়েছে, বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে। শুধুমাত্র প্রতিক্রিয়া জানিয়ে ক্ষান্ত হলে হবে না। এখানে যেহেতু আরাকান রাজ্যে ভারতের স্বার্থ আছে, চীনের স্বার্থ আছে, ভারত চীন অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যে অবস্থান নেবে এটি নিশ্চিত। এই জন্য বাংলাদেশের অন্ততপক্ষে জনগণের, বাংলাদেশের রাজনৈতিক দলের, এমনকি দল মত নির্বিশেষে কোন দল ক্ষমতায় যাবে,
জামাত ক্ষমতায় যাবে নাকি বিএনপি ক্ষমতায় যাবে না আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এগুলো কিন্তু বাংলাদেশের জন্য এখন আর ভাবাভাবির সময় নেই। বাংলাদেশের সামনে একটি পথ, ভাবনার মুক্তির পথ। অন্ততপক্ষে মার্কিন ষড়যন্ত্র থেকে, মার্কিন ডিপ স্টেট থেকে মুক্তির জন্য সর্বদলীয় ঐক্য প্রয়োজন। এই ঐক্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমনকি পুরো বাংলাদেশ বিশেষ কোনো দেশের দখলে চলে যেতে পারে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।